এই 28 অক্টোবরের পর থেকে যখন নির্বাচন বয়কটের আন্দোলন হলো, ছাত্র শিবির একটি জায়গায় বাংলাদেশে মিছিল করেছে, কেউ দেখাতে পারবে না। ছাত্র শিবির ক্যাম্পাসে কি বললো যে ছাত্রলীগের বিষয়ে ছাত্র দল আসবে, গণরুম গেস্টুম করবে। আমরা এগুলোকে খুবই অপছন্দ করি। আমরা তো আপনাদের ভিতর স্ট্রাকচারে ছাত্রলীগ রয়েছে, তবুও বলছি না যে আপনার ছাত্রলীগের মতন ফিরে আসবেন। এই আপনার ছাত্র শিবির বা জামাত তারা বিভিন্নভাবে লিবারেল হওয়ার চেষ্টা করছে। কালকে একদিন আপনি দেখেছেন ওই যে লোগো উঠাই দিচ্ছে, আল্লাহর নাম তারা উঠাই দিছে। আমার তো মনে হয় যে আগামী দিনে জামাত ইসলামীর নামে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার জন্য মামলা করা উচিত। তাই অ্যাজ এ মুসলিমও তো আমার মনে হয় তাদের সাথে আর বন্ধুত্ব করা যাচ্ছে না, কারণ তারা তো তারা সেইখান থেকে সরে গিয়েছে, তারা আল্লাহর ব্যাপারে আপোষ করছে। আমরা যদি এখন রাজপথে দেখি যে কেউ মিছিল করছে, আমাদের ভিতরে সেই সাহসিকতা আছে, সেই সততা আছে, আমরা সেখানে প্রতিবাদ করতে পারি। বরং ছাত্র শিবির দীর্ঘদিন ছাত্রলীগের ভিতর ছিল, এই জন্য তাদের সাহস নেই, তারা 10 জন দেখলে ভয় পায়। কিন্তু আপনি দেখেছেন সিসিটিভি ফুটেজ একটা ভাইরাল হয়েছে যে একজন মাত্র ছাত্রদল নেতা সে 10 জনের ছাত্রলীগের মিছিল যাচ্ছে, তাদেরকে আপনার ধাওয়া দিচ্ছে। কিভাবে ছাত্রদল জানে যে কখন কিভাবে কোন জায়গায় ছাত্রলীগ মিছিল নিয়ে নেবে? তার মানে ছাত্রদলের সাথে ছাত্রলীগের একটা কানেকশন আছে। আপনি যদি ভোটের ক্যালকুলেশন হিসাব করেন তাহলে 29,000 ভিতর বাকি 19,000 শিক্ষার্থী তাদের তো ভোট দেয়নি। তাহলে আপনি কিভাবে ভাবছেন সকল শিক্ষার্থী তাকে পছন্দ করে নিয়েছে? শিক্ষার্থীরা যদি মনে করে এটি তাদের রায়, সে রায়কে আমি স্বাগতম জানাই। তবে আমি শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষমান। পরবর্তীতে এটার প্রতিক্রিয়া শিক্ষার্থীরা যেমন দিয়েছে, তাৎক্ষণিকভাবে শিক্ষার্থীরা ডাকসোনা নীলক্ষেত নীলক্ষেত নীলক্ষেত। এমন কোনো অসঙ্গতি হতে পারে না যেখানে আপনাদের পুরো প্যানেলের কেউই না? আমি বলি আমাদের পূর্ণাঙ্গ প্যানেল হয়নি যেমন, এটা একটা কথা, কিন্তু হল সংসদে অনেকেই হয়েছে, 2-4 জন করে। মানে আপনি কি শতভাগ কারচুপি হয়েছে? না, আমরা সেটা বলবো না, কিন্তু সিস্টেমেটিক ইঞ্জিনিয়ারিং হয়েছে। আচরণবিধিতে লেখা আছে, গঠনতন্ত্রে লেখা আছে যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার 36 ঘন্টার মধ্যে সকল অভিযোগ জানাতে হবে। কিন্তু আমরা দুঃখের সাথে দেখলাম যে নির্বাচনের পরের দিন পুরো 24 ঘন্টা নির্বাচন কমিশন অফিস বন্ধ। আমরাই যে জিতবো এটা কোনো কথা না, আমরা বলছি না যে আমরাই জিততাম, তবে ভোটের যে তারতম্য, ভোটের যে পার্থক্য, এমনকি ভোটের যে কাস্টিং রেট, এটাও শিক্ষার্থীদের মনে সংশয় জাগিয়েছে। শিবিরের যে ভিপি হিসেবে জয়লাভ করেছে বলে আমরা ধরে নিচ্ছি, তার বিভিন্ন ভিডিও ভাইরাল হয়েছে। সে নৌকা বলে 18 সালের নির্বাচনেও আপনার উচ্ছ্বাস প্রকাশ করছে। ঠিক একইভাবে শিবিরের যিনি জিএস হিসাবে নির্বাচিত হয়েছে বলে আমরা ধরে নিচ্ছি, তিনিও তো আপনার সামাজিক বিজ্ঞান অনুষদের ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক, এবং তিনি হলে ছিলেন। তিনি যদি হলে থাকতে না পারতেন তাহলে কিভাবে ক্লাবের প্রেসিডেন্ট হলেন, যেখানে সে সময় সব ছাত্রলীগ সমর্থিতরা সব ক্লাবগুলো দখল করেছিল? তিনি ছাত্রলীগ করতেন বলে সেটিও করতে পেরেছে, এবং তার তো ছাত্রলীগের পদ আছে। তিনি একমাত্র ব্যক্তি যিনি এখন পদত্যাগ না করে ছাত্রলীগের পদ সাথে রেখে ছাত্র শিবিরের সেক্রেটারি হয়েছেন, বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট হয়েছেন, এবং এখন জিএস পদে ইলেক্টেড হয়েছে। যে সাকিউল হাসান, আপনি ভিকটিম সেজেন না। আপনি সেই সময় আওয়ামী লীগকে সহযোগিতা করেছেন যখন তারা স্বৈরাচার থেকে ফ্যাসিবাদে অলরেডি রূপান্তরিত হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের এই বিশেষ আলোচনা অনুষ্ঠান বলুন, ইন্টারভিউ বলুন, আমি একটু প্রাণ খুলে আমাদের আজকের সাথে কথা বলবো। আপনারা ইতিমধ্যে দেখছেন যে আমার সাথে যে বসে আছেন তাকে ইতিমধ্যে আপনারা বিভিন্ন কারণে চেনেছেন। তিনি আমাদের হামিম। হামিমের পুরো নাম হলো শেখ তানভীর বাড়ি হামিম। হামিম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। একটু খুব ফ্র্যাঙ্কলি কথা বলতে চাই। ডাকসু নির্বাচন থেকে শুরু করে এখন বর্তমান সামনে জাতীয় নির্বাচন নিয়ে আমরা কথা বলবো। ডাকসু নির্বাচনটা একটি বড় ধরনের ব্যর্থতার মাইল ফলক আপনাদেরকে দেখিয়েছে। একটা আসনও একটা পদও আপনারা পাননি ডাকসু নির্বাচনে। জাকসু তো একই অবস্থা, রাকসু এখনো হয়নি, চাকসু হবে, সবাই মনে করছে ওইদিকেই যাবে। ডাকসু যা করে অন্যগুলি তাই হয়, এরকম একটা ধারণা মানুষের রয়েছে। আপনারা আপনাদের ব্যর্থতাটা অনেকটাই শিবিরের উপরে ঢেলে দিতে চাচ্ছেন। মানে শিবিরের বিভিন্ন দোষকে সামনে এনে নিজেদের দোষ ঢাকবার চেষ্টা করছেন। কোথায় ব্যালট ছাপা হয়েছে সেটি নিয়েও বিভিন্ন জায়গা থেকে অলরেডি ঢাকা ভার্সিটির যারা দায়িত্বশীল তারাও বর্ণনা দিয়েছে, একে ক্ল্যারিফাই করেছে কি হয়েছে না হয়েছে। আপনারাও সেদিনকার বিভিন্ন ঘটনাকে দিয়ে নিজেদের ব্যর্থতা, নিজেদের পরাজয়টাকে কোনোভাবে আপনারা একটু পজিটিভলি তুলে ধরার চেষ্টা করছেন, যেটি আসলে আপনাদেরকে কোনো ধরনের সফলতার দিকে যাবার কোনো ন্যূনতম আপনার সুযোগ দেয় কি না? আপনার কাছে কি মনে হয়? না, আসলে দেখুন যে আপনি যে ডাকসু নির্বাচনের কথা বলছেন 5 আগস্টের পরবর্তী সময়ে কিন্তু সারা বাংলাদেশের জনমনের আকাঙ্ক্ষা যে একটি গণতান্ত্রিক বাংলাদেশ,
সেই গণতান্ত্রিকতা উত্তরণের পথে বাংলাদেশের প্রশ্নে আমরা মনে করি আমাদের এক প্রকার বিজয় হয়েছে। কেননা আমরা কিন্তু ডাকসুতে সহযোগী হিসেবে কাজ করেছি, এই ডাকসুতে আমরা অংশগ্রহণ করেছি, এই ডাকসুতে আমরা সর্বোচ্চ শেষ পর্যন্ত কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগিতা করেছি, যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি ভালো ভোটাধিকার প্রয়োগ করতে পারে। যেহেতু গত 17 বছরে আমাদের 4.5 কোটি তরুণ প্রজন্ম তারা তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে, সমগ্র বাংলাদেশেই বঞ্চিত হয়েছে, কিন্তু তরুণ প্রজন্মের কথা আমি একটু তুলেই ধরলাম। তো আমরা চেয়েছিলাম যে গণতান্ত্রিকতার উত্তরণের প্রশ্নে আমাদের নির্বাচনে অংশগ্রহণ করা প্রয়োজন। যদিও 5 আগস্টের পরবর্তীতেও কিন্তু আমাদের হল উঠতে প্রায় 4 মাস সময় লেগেছে। আমি আমার ব্যক্তিগত কথাই তুলে ধরি যে 5 আগস্টের আগ পর্যন্ত 1 ন্যানো সেকেন্ডের জন্য আমি আমার হলে থাকতে পারিনি। 5 আগস্টের পরে আমি যখন আমার বৈধ শিক্ষার্থী কার্ড প্রদর্শনাতে হলে উঠলাম, তখন ওই হলের কিছু ছেলে তারা বললো আপনি এভাবে উঠতে পারবেন না, আপনার নিয়মতান্ত্রিকভাবে উঠতে হবে। তা আমি শিক্ষার্থীদের মনোবলকে বা তাদের মতামতকে স্বাগতম জানালাম যে না, আসলেই তো আমি যদি 5 আগস্ট আগে উঠতাম আমার একটা নিয়ম মেনে উঠতে হতো, অ্যাপ্লিকেশন করা লাগতো, ভাইবা দিতে হতো। তো আমি ভাবলাম ঠিক আছে। তো আমি যখন অ্যাপ্লিকেশন করলাম, ভাইবা দিয়ে আমার সিট পেতে পেতে প্রায় 3 মাস চলে গেল। 3 মাস পরে, অর্থাৎ আমি হলে আপনার তার 1 বছরের মাথায় আমাদের নির্বাচন হলো, 1-1.5 বছরের মাথায়, অর্থাৎ আমি হলে সময় পেয়েছি 7 মাস। এইবার কারা আমাকে বাধা দিয়েছিল? যারা আমাকে বাধা দিয়েছিল তারা আজকে হলের সভাপতি অর্থাৎ ভিপিজিএস হয়েছে। তারা কারা? 5 আগস্টের পরে যখন প্রশাসন কাজ করতে পারছে না, হলে পূর্বে থেকে অবস্থান করা যারা আন্দোলন সংগ্রামে অংশ নিয়েছিল, বিশেষ করে এই 20 দিনের আন্দোলন, যদিও সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলন ছিল মাত্র প্রথম 20 দিন, পরবর্তীতে কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় ভ্যাকেন্ট হয়ে যায়। সেক্ষেত্রে সবাই বিভিন্ন ঢাকা শহরের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে তাদের মধ্যে আন্দোলন পরিচালনা করে। সেই সময় যারা অংশগ্রহণ করেছিল তারা সেখানে শিক্ষার্থী প্রতিনিধি সেজে গেল যে এই হল এখন থেকে আমরা চালাবো, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেহেতু কাজ করছে না আমরাই প্রশাসন। সেইখানে তারা প্রতিবন্ধকতা স্বীকার করলো এবং পরবর্তীতে বিভিন্ন হলে যখন আওয়ামী প্রভোস্টগুলো থাকলো, সবাই কিন্তু আর তখন পদত্যাগ করেনি, পরবর্তীতে প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। সেইখানে বর্তমান যে ভিসি, সেই ভিসি এবং যারা প্রভোস্ট রয়েছে তারা মিলে শিক্ষার্থী প্রতিনিধি কমিটি করলেন, অর্থাৎ আগে যারা হলে ছিলেন, যারা এই 20 দিনের আন্দোলনে যোগ দিয়েছিল তাদের ভিতর থেকে আপনার কমিটি করা হলো। সেখানে স্বাভাবিকত ছাত্রদল যেহেতু গত 5 বছর কোনো ছেলেই কোনো হলে থাকতে পারেনি, তাদেরকে নেওয়া হয়নি, কারণ তারা তখনও হলে উঠতে পারেনি। তারা হলে উঠার চেষ্টা করছে কিন্তু তাদেরকে অ্যালাউ করছে না হলে অবস্থানরত শিক্ষার্থীরা। যার ফলে কি হলো, শিক্ষার্থী প্রতিনিধি, সেই শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচনের 1 মাস আগে মনে হয় বিলুপ্ত হয়েছে কাগজে কলমে। তার আগে পর্যন্ত কিন্তু তারা সেখানে ভাইটাল রোল প্লে করেছে। অর্থাৎ আমরা দেখেছি যে বিভিন্ন নতুন বর্ষের শিক্ষার্থীরা আসছে, আগে ছাত্রলীগের কাছে মিছিল মিটিংয়ের মাধ্যমে তারা হলে সিট পেত। আমরা দেখেছি প্রথম বর্ষের শিক্ষার্থীরা বিভিন্নভাবে এই যারা শিক্ষার্থী প্রতিনিধি তাদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করছে, কেননা তারাই হল প্রশাসনকে সহযোগিতা করছে। এইটা নিয়ে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডেও দুদিন আগে একটা নিউজ হয়ে যায় যে শিক্ষার্থী প্রতিনিধি থেকে ডাকসুর ভিপিজিএস, এবং প্রত্যেকটা হলেই সেম অবস্থা। অর্থাৎ এই নির্বাচনকে মাথায় রেখে একটি অসম মাঠ এটা কিন্তু তখন থেকে তৈরি করা হয়েছিল। আপনি বলতে পারেন যে আপনারা তো সব জানতেন, সকল প্রতিবন্ধকতার শিকার হয়েছেন, তাহলে কেন নির্বাচনে অংশগ্রহণ করলেন? আমাদের উত্তর হচ্ছে সেটি যে আমরা চিন্তা করেছি যে শিক্ষার্থীদের বা সারা বাংলাদেশের মানুষের ভোটাধিকারের প্রতি একটি ফ্যাসিনেশন রয়েছে, যেহেতু আমরা দীর্ঘদিন বঞ্চিত। আমরাও চেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি ভালো ভোট দিক, যাদের মাধ্যমে সারা বাংলাদেশের গণতান্ত্রিক আমি মানুষ মেসেজ পাবে যে আগামীতে একটি জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে, সেটাও একটি ভালো ভোট হবে। তো আমরা নির্বাচনে অংশগ্রহণ করলাম এবং নির্বাচনের ভিতরে আমরা অনেক অভিযোগ দিয়েছি, এমনকি যারা বিজয়ী হিসেবে আমরা ধরে নিচ্ছি তারাও কিন্তু অনেক ধরনের অভিযোগ দিয়েছে, নির্বাচনের দিনও তারা অভিযোগ করেছে। তো নির্বাচনে একটি রেজাল্ট হলো, সেই রেজাল্টের কিন্তু ওই দিন রাতে আমি ব্যক্তিগতভাবে একটি স্ট্যাটাস দিয়েছিলাম, আমি মত প্রকাশ করেছিলাম সর্বপ্রথম ছাত্রদলে যে শিক্ষার্থীরা যদি মনে করে এটি তাদের রায়, সে রায়কে আমি স্বাগতম জানাই, তবে আমি শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষমান, এই লাইনটা আমি লিখেছিলাম। তারপরের দিনে আমি দেখতে পেলাম যে প্রতিক্রিয়া শুরু হয়েছে। কি প্রতিক্রিয়া? তার একদিন পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2জন ভোটার অর্থাৎ 2জন শিক্ষার্থী তারা প্রেস ব্রিফিং করে বলল যে অমুক কেন্দ্রে আমি আমার বন্ধুকে ভোট দিয়েছি, সেই কেন্দ্রে আমার বন্ধু কিভাবে শূন্য ভোট পেল। সর্বপ্রথম প্রেস ব্রিফিং কিন্তু এটা। যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন যে কমিটি আছে, নির্বাচন পরিচালনা কমিটি বা নির্বাচন কেন্দ্রিক যে প্রশাসন, সেখানে নিয়মে লেখা আছে, আচরণবিধিতে লেখা আছে, গঠনতন্ত্রে লেখা আছে যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার 36 ঘন্টার মধ্যে সকল অভিযোগ জানাতে হবে। কিন্তু আমরা দুঃখের সাথে দেখলাম যে নির্বাচনের পরের দিন পুরো 24 ঘন্টা নির্বাচন কমিশন অফিস বন্ধ, কেউ সেখানে সম্পূর্ণ বন্ধ। তার পরের দিন যখন খোলা হলো এক প্রকার চাপে, আমরা বারবার বলছি যে আমরা অভিযোগ দেবো, কোথায় দেবো, পরে তারা যখন খুললো সেখানে কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের যারা নেতৃবৃন্দ রয়েছে এবং বিভিন্ন হল পর্যায়ে যারা প্রার্থী তারা সেখানে অভিযোগগুলো জমা দিল আবেদন আকারে। কিন্তু আবেদন দেওয়া হলো, সেখানে 10 দিন 12 দিন পার হয়ে গেল, আমরা কোনো রেসপন্স পাচ্ছিলাম না। এরপরে গত কয়েকদিন 3 দিন 4 দিন পূর্বে আমরা
যারা বিভিন্ন প্রার্থী, বিভিন্ন ছাত্র সংসদের প্রার্থী অথবা আমরা যারা স্বতন্ত্র প্রার্থী, আমরা গেলাম ভিসি স্যারের কাছে। তো ভিসি স্যারকে যাই বলি, ভিসি স্যার ওইখানে উত্তর দেয় যে এটা আপনার মতামত, তবে আমি দেখব। আমরা যদি বলি স্যার এখানে অভিযোগ আসছে যে এখানে আপনি ব্যালট পেপার বাইরে থেকে ছাপিয়েছেন, স্যার বলে যে এটা আপনার ব্যক্তিগত মতামত, আমি দেখব। তা আমরা বললাম যে স্যার 12 দিন পার হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন না, তাহলে কবে দেখবেন? যত দিন পার হচ্ছে সারা বাংলাদেশের মানুষের কাছে ব্যাড মেসেজ যাচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভিতরে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে আপনাদের অস্পষ্টতার কারণে। অর্থাৎ শিক্ষার্থীদের ভিতরে আগে এক ধরনের প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা ছিল, এটা দিনকে দিন প্রতিহিংসায় রূপান্তরিত হচ্ছে। কিন্তু আপনারা বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি সুস্পষ্ট ব্যাখ্যা দেন, সেই ক্ষেত্রে যে অভিযোগগুলো, যে অসঙ্গতিগুলো তুলে ধরছে, এগুলো সম্পর্কেও কিন্তু একটা বিস্তারিত সুস্পষ্ট ধারণা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাবে, এমনকি সারা জাতি পাবে, যেহেতু সারা জাতি নির্বাচনের দিকে তাকিয়েছিল। পরবর্তীতে তারপর সেদিন পোক্টার স্যার এখানে উপস্থিত ছিলেন। পোক্টার স্যার বললেন যে নীলক্ষেতে জ্যান্ত মানুষ তৈরি করা সম্ভব, কিন্তু কোনোভাবেই আমাদের ডাকসুর ব্যালট সেখান থেকে ছাপানো হয়নি। এমনকি নির্বাচন কমিশন, যে চিফ রিটার্নিং অফিসার বলি আমরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর জসিমউদ্দিন, বোটানি ডিপার্টমেন্টের শিক্ষক, উনি নিজেও কিন্তু বলেছেন যে এটা কোনোভাবে সম্ভব না। আপনি প্রেস রিলিজ, উনি প্রকাশ্যে প্রেস রিলিজ দিচ্ছে ঢাকা ইউনিভার্সিটি প্রশাসন, কিন্তু তারপর দিন হঠাৎ করে আমরা দেখলাম যে একটি গণমাধ্যম, জাতীয় গণমাধ্যম, তারা কিন্তু প্রকাশ করলেন একটি অনুসন্ধানী রিপোর্ট। সেখানে স্পষ্ট দেখা গেল, এমনকি সবাই জবানবন্দিও দিলেন যে কে কিভাবে কি করেছে। পরবর্তীতে যখন একটি সামগ্রিক চাপ সৃষ্টি হলো, গতকালকে দেখলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, স্বীকার করেছে যে হ্যাঁ আমরা ছাপিয়েছি, কিন্তু সেটা আমাদেরকে ভেন্ডর জানায়নি। তবে সেটা ছাপা হলো, সেটা 5টি স্তরের নিরাপত্তার মাধ্যমে সেটা সিকিউর ছিল। তা আমার কথা, যেটা আপনি জানেন না সেটা সিকিউর ছিল, আপনি বুঝলেন কিভাবে? বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে তো নিশ্চয়ই সিকিউরিটি এখানে ছিল না। এটা তো খালি ভেন্ডরের ব্যাপার না, এটা তো একটি জাতীয় ইস্যু। আপনি কাকে, আপনি ধরেন আপনাকে আমি কন্ট্যাক্ট দিয়েছি, এই কন্ট্যাক্টের ভিতর আপনি যদি কোনো অবৈধ কাজ করেন, নিশ্চয়ই দায়ভার আমাকে নিতে হবে, কারণ কন্ট্যাক্টটা আমি দিয়েছি। তো আপনি আমাকে না জানাই একটি অরক্ষিত অবস্থায় ছাপাখানা থেকে আপনি ছাপালেন, আমি নিশ্চয়ই তখন, আমি যেহেতু জানি না, আমি আপনার সিকিউরিটি এনশিওর করতে পারবো না, কিন্তু আমি দায়ী নিচ্ছি যে হ্যাঁ তিনি ছাপিয়েছেন কিন্তু আমরা সিকিউরিটি দিয়েছি। আবার তিনি একই মুখে বলছেন যে আমরা জানতাম না। তো আপনি না জানলে কিভাবে সিকিউর করলেন? এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যালট পেপারটা, কারণ এই নির্বাচনটা কিন্তু ব্যালটের মাধ্যমে হয় এবং যে বক্স ছিল সেটি একটি অস্বচ্ছ বক্স। সুতরাং কেউ যদি ওর ভিতরে আগে থেকে ভরে রাখে, যে অস্বচ্ছ বক্স, এটা হচ্ছে একটি আপনার, আমরা বিভিন্ন লকার সিস্টেম দেখি ব্যাংকগুলোতে, সেই পুরানো দিনে বিভিন্ন সোনা গয়না রাখতো আমরা, দেখছেন আপনি, সেরকম একটি অস্বচ্ছ আলমারি, মিনি আলমারি। এটা কিন্তু মিনি আলমারি, এটা কিন্তু কোনো স্বচ্ছ বক্স না, যে আমি দেখতে পারলাম। তো এই ধরনের একটি অস্পষ্টতা, তো সেইখানে তো আমরা অবশ্যই প্রশ্ন তুলবো, যেখানে অস্পষ্টতা। তার মানে এখনো আপনারা এই প্রশ্ন, মানে এটার ব্যাপারে তারা ক্লারিফিকেশন দিচ্ছে, তারা বলছে যে এটা হয়েছে, একই মুখে দু কথা বলছে। পরবর্তীতে এটার প্রতিক্রিয়া শিক্ষার্থীরা যেমন দিয়েছে, তাৎক্ষণিকভাবে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের সার্কাজম করেছে এখানে, যে ডাকসোনা নীলক্ষেত নীলক্ষেত নীলক্ষেত, বা ভিসি স্যার জানেন নাকি নীলক্ষেতে না, বহু ধরনের শিক্ষার্থীরা স্যাটায়ার করতে পছন্দ করে। এখন প্রতিবাদ মানে যে অবরুদ্ধ করে রাখবে, মিছিল মিটিং করে, তা না। এখানে কিছু সাধারণ শিক্ষার্থী তারাও বিভিন্নভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে। আবার গতকালকে আমি দেখলাম ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না, তিনিও লিখেছেন পুরো একটি বর্ণনামূলক স্ট্যাটাস। তার প্রথমে উনি ক্যাপশন দিয়েছে যে ভিসি স্যার যে বক্তব্য দিয়েছেন তা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। ঠিক একইভাবে ডাকসুর আরো অনেক নেতাকে আমরা দেখছি যারা সাবেক নেতা, কারো কাছে এটা গ্রহণযোগ্য মনে হচ্ছে না, কারণ এই দায়িত্ব আপনি এড়াতে পারেন না। তো এটা নিয়ে আমরা এখনো পর্যালোচনা করছি, বিশ্ববিদ্যালয়ের যে প্রেস ব্রিফিং করেছে। ঠিক একইভাবে দেখুন, একটি নির্বাচন তো একটি প্রক্রিয়ার মাধ্যমে, সেই প্রক্রিয়া যদি অসঙ্গতি থাকে সেটা তো আমাদের তুলে ধরতে হবে। আমরা যেমন ন্যায়ের কথা বলবো, অন্যায় হলে প্রতিবাদ করতে হবে। এই প্রতিবাদের ভাষা মানে যে আমরা প্রথম দিন নির্বাচন, অনেকে প্রশ্ন করেছে যে নির্বাচনের পরের দিন আপনারা কেন প্রতিক্রিয়া করলেন না, বা নির্বাচনের দিন কেন করলেন না। কিন্তু আমি একটু বলতে চাই, বা অসঙ্গতি তো আসলে একদম পুরোপুরি এমন কোনো অসঙ্গতি হতে পারে না যেখানে আপনাদের পুরো প্যানেলের কেউই না। আমি বলি আমাদের পূর্ণাঙ্গ প্যানেল হয়নি, যেমন এটা একটা কথা, কিন্তু হল সংসদে অনেকেই হয়েছে, 2-4 জন করে। কিন্তু যেখানে আমরা মনে করছি এই অসঙ্গতি, এই নির্বাচনে আপনাদের কি আসলে কোনো ব্যর্থতা নাই? অবশ্যই আমাদের তো ব্যর্থতা আছে, এটা তো আমি অস্বীকার করবো না। আমাদের ল্যাকিংস আছে, ব্যর্থতা বলবো না, কেননা সামগ্রিকভাবে আমরা সফল হয়েছি। হ্যাঁ, নির্বাচনে অংশগ্রহণ করলে জয় পরাজয় থাকবে, এটা বাইনারি, হয় জিতবেন না হলে পরাজিত করবেন, কিন্তু সামগ্রিকভাবে বাংলাদেশের সাথে তো আমরা জয়লাভ করেছি। এই জন্য এটাকে একদম জয় পরাজয় ডেফিনেশন নিতে চাই না, যে ব্যর্থতা বলবো না, আমি বলবো আমাদের অনেক ল্যাকিংস আছে। কিরকম ল্যাকিংস আছে? আমাদের যখন বিশ্ববিদ্যালয় হলগুলোতে উঠতে দেওয়া হলো না, যখন শিক্ষার্থী প্রতিনিধি নামক একটি অগণতান্ত্রিক উপায় করা হলো, তখন আমাদের প্রতিবাদ অব্যাহত রাখা উচিত ছিল। সেই প্রতিবাদ হয়তো আমরা জোরালোভাবে করতে পারিনি।
এটা না করতে পারারও কারণ আছে, আমরা দীর্ঘদিন হলের বাইরে ছিলাম, হলে আমাদের অবস্থান হয়নি। কিন্তু যারা সেই সময় আপনার সংঘবদ্ধ ছিল তারা প্রত্যেকে হলে ছিল। হ্যাঁ, এখানে শিবিরের সফলতাকে তাহলে কিভাবে দেখেন? শিবিরের সফলতা এখানেই যে তারা যারা হলে ছিল তারা তারা না হলে ছিল, তারা তো বলতেছে তারা হলে থাকতে পারেনি। কে বলেছে? তারা বলেছে শিবিরের সভাপতি তাদের নামে হলে কেউ তাদের নাম নিলেও তাদেরকে। আচ্ছা আমি বলি, আপনি শিবিরের যে ভিপি হিসেবে জয়লাভ করেছে বলে আমরা ধরে নিচ্ছি, তাকে নিজে তার বিভিন্ন ভিডিও ভাইরাল হয়েছে, সে নৌকা নৌকা বলে 18 সালের নির্বাচনেও আপনার উচ্ছ্বাস প্রকাশ করছে। ঠিক একইভাবে শিবিরের যিনি জিএস হিসাবে নির্বাচিত হয়েছে বলে আমরা ধরে নিচ্ছি, তিনিও তো আপনার সামাজিক বিজ্ঞান অনুষদের ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক এবং তিনি হলে ছিলেন। তিনি আমার কবি জসিমউদ্দিন হলের। এমনকি তিনি দেখেন, আমরা হলে একটা অ্যাডমিট কার্ড নেওয়ার আগে হলে কাগজ দেওয়া লাগতো বা ছবি। আমার মনে আছে আমি যখন প্রথম বর্ষে ভর্তি হই বা দ্বিতীয় বর্ষে, আমি অ্যাডমিট কার্ড পুরো আগে হল থেকে একটা ভেরিফিকেশন নেওয়া লাগে। তো আমি আমার একটা ছোটো ভাইকে পাঠাইছি যে তুমি যাও, কারণ হলে তো আমাকে মারতে পারে, ছাত্রলীগ আছে। সে অফিস সহকারী বলছে না আপনারই আসা লাগবে, আপনি আসেন। তো কোনোভাবে ওটা আমি করিয়েছি সেই সময় ভেরিফিকেশনটা। কিন্তু সেই হলে, যে হলে আমরা হলের চৌহদ্দিতে পা দিতে পারতাম না, সেই হলে ডিবেটিং ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন ছাত্র শিবিরের বর্তমান যে জিএস পদে ইলেক্টেড হয়েছে বলে আমরা ধরে নিচ্ছি। তিনি কিভাবে তাহলে, তিনি যদি হলে থাকতে না পারতেন তাহলে কিভাবে ক্লাবের প্রেসিডেন্ট হলেন, যেখানে সে সময় সব ছাত্রলীগ সমর্থিতরা সব ক্লাবগুলো দখল করেছিল। তিনি ছাত্রলীগ করতেন বলে সেটিও করতে পেরেছে, এবং তার তো ছাত্রলীগের পদ আছে। তিনি একমাত্র ব্যক্তি যিনি এখন পদত্যাগ না করে ছাত্রলীগের পদ সাথে রেখে ছাত্র শিবিরের সেক্রেটারি হয়েছেন, বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট হয়েছেন এবং এখন জিএস পদে ইলেক্টেড হয়েছে। তো এতে তো যখন জানাজানি হলো সব শিক্ষার্থীদের তাকে ঘৃণা করবার কথা ছিল না। আমি বলি এইখানে আমি একটি ক্রিটিক্যাল একটা চিন্তা ভাবনা করেছি বা বিভিন্নভাবে আমরা তো নিজের পর্যালোচনা করছি। সেটি হলো শিক্ষার্থীরা এখানে একটা জিনিস ভেবেছে যে তাদের কমফর্ট জোন কিরকম। আমি আপনার সাথে 5 বছর ধরে থাকি, আমি আপনার সাথে 5 বছর ধরে থাকি, আপনার খারাপ ভালো দুটো দিকই থাকতে পারে, কিন্তু আমি আপনার সাথে 5 বছর ছিলাম। আরেকটি মানুষ সে কেউ 6 মাস এসেছে, তাকে আপনি এখন ইনভাইট করে তাকে যদি আপনি ম্যান্ডেট দেন, সে আপনার প্রতি বিরূপ আচরণ করবে কিনা এই ধরনের একটা সংশয় শিক্ষার্থীদের ভিতর ছিল। যে কারণ সে তো সম্পূর্ণ বঞ্চিত ছিল। হ্যাঁ, আমরাও বঞ্চিত হয়ে, যারা শিক্ষার্থী ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোতে অবস্থান নিচ্ছে তারাও বিভিন্নভাবে বঞ্চিত ছিল, কিন্তু তাদের বঞ্চিত মাত্রা এবং ছাত্রদল করা শিক্ষার্থী বঞ্চিত মাত্রা কিন্তু আলাদা। তো তারা ভেবেছে যে আমরা বঞ্চিত হয়েছি, এমনকি শিবিরের এখন যে নেতা যে আগে ছাত্রলীগ করতো সেও বিভিন্নভাবে বঞ্চিত হয়েছে, কিন্তু আমরা একসাথে ছিলাম। সুতরাং এটা আমাদের কমফোর্ট জোন। আর একদম যারা বঞ্চিত হয়েছে তারা আসলেই সে বঞ্চিতের লেন্স থেকে আমাদের দেখে আমাদেরকে অ্যাভয়েড করবে কিনা, বঞ্চিত করবে কিনা নতুনভাবে, এই ধরনের সংশয় তাদের ছিল। এই সংশয়বাদিতা থেকেই তাদের দিকে কিছু ভোট গিয়েছে বলে আমাদের মনে হচ্ছে। এখন তারা ভিপিজিএস হওয়ার পর কেমন সার্ভিস দিচ্ছে? আচ্ছা, ভিপিজিএস হওয়ার পরে আমি দেখলাম, আমি খুব অবাক হলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, দেখুন ডাকসুর যে ভিপি হিসেবে আমরা ধরে নিচ্ছি, জিএস হিসেবে যাদেরকে ধরে নিচ্ছি, আমার সাথে জিএস এর ব্যবধান, আমার সাথে জিএস এর ব্যবধান 5000 বা 4500 ভোটের। আমাদের ভিপির সাথে সেকেন্ড পজিশন, তার সাথে ছাত্র শিবিরের ভিপির ব্যবধান প্রায় 9-10 হাজার ভোটের, দ্বিগুণ 3 গুণ ভোটের। তাহলে বিশ্ববিদ্যালয়তে এক ধরনের উচ্ছ্বাস দেখার কথা ছিল। স্বাভাবিক একটি নির্বাচন হয়েছে, নির্বাচনের পরের দিন থেকে নির্বাচনের পরের দিন ক্লাস বন্ধ ছিল, কিন্তু তারপরে 5 দিন মিনিমাম দেখলাম ক্যাম্পাসে কোনো উচ্ছ্বাস নেই। এমনকি যে লোক 14,000 ভোট পেয়েছে তার পক্ষে তো ভাই দুটো মানুষ লিখবে যে না ভাইকে ভোট দিয়ে আমি জয়লাভ করিয়েছি। শিক্ষার্থীদের মনে কিন্তু উচ্ছ্বাস থাকে, কিন্তু আমরা দেখলাম তাদের পক্ষে তো কেউ লিখছে না। উল্টো বিভিন্ন শিক্ষার্থী যারা নন অ্যাফিলিয়েটেড পলিটিক্সের সাথে, স্টুডেন্ট পলিটিক্স করে না, তারা আমাদের নিয়ে লিখছে যে ভাইকে ভোট দিয়েছিলাম, ভাইয়ের জন্য মন খারাপ হচ্ছে। অথবা এমনও দেখেছি যে যাদেরকে ভোট দিলাম কেউ তো জিতল না, তাহলে ভোট দিলাম কাদের? শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কিন্তু এরকম। মানে এমন কোনো উচ্ছ্বাস আমরা দেখলাম না যে একজনকে জিতিয়েছি যে উচ্ছ্বাস থাকে। তো ভাই আমি যদি আপনাকে ভোটে জিতাই আমার তো উচ্ছ্বাস থাকবে ভোটার হিসেবে। বা মানে আপনি কি শতভাগ কারচুপি হয়েছে? না, আমরা সেটা বলবো না, কিন্তু সিস্টেমেটিক ইঞ্জিনিয়ারিং হয়েছে। সিস্টেমেটিক ইঞ্জিনিয়ারিং কি আমি বলি, আপনি যদি এখন মনে করেন যে 18 সালের মতন ভোট আপনার ব্যালটে আর একজন সরাসরি ভরে দেবে, আপনার ভোটে বাধা প্রদান করবে, এটা ভুল ধারণা। সিস্টেমেটিক ইঞ্জিনিয়ারিং এইটা যেটার মাধ্যমে আপনি রাত 2টা আপনার পলিং এজেন্ট, ভোট সকাল 8টায়, রাত 2টা আপনার পলিং এজেন্ট লিস্ট প্রকাশ করা হয়েছে মাত্র 6 ঘন্টা ব্যবধানে। আপনি যাদের নাম দিয়েছেন তাদের অর্ধেক নাম বাদ গিয়েছে। সিস্টেমেটিক ইঞ্জিনিয়ারিং এইটা যে ভোটের দিন সকালে 8 পর্যন্ত আপনি জানেন যে 8টা কেন্দ্রে ভোট হবে, অর্থাৎ প্রত্যেক কেন্দ্রে আপনি একজন করে পলিং এজেন্ট, মোট 8 জন পলিং এজেন্ট দিতে পারবেন। কিন্তু ভোটের দিন সকালে আপনি দেখলেন যে 8টা কেন্দ্রের ভিতর, 8টা ভোটিং এরিয়ার ভিতর 18টি ভোট কেন্দ্র করা হয়েছে।
সেইখানে একটি মাত্র ছাত্র সংগঠন ব্যতীত সকল প্যানেল অথবা সকল স্বতন্ত্র প্রার্থী কেউ কিন্তু পোলিং এজেন্ট দিতে পারেনি। আবার আপনি ওই দিন ভোটের দিন সকালবেলা দেখলেন যে পোলিং অফিসার হিসেবে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একজন পোলিং অফিসার আমাদের ভিপি প্রার্থীকে নিয়ে প্রত্যেক ভোট কেন্দ্রে ঘুরলেন, ঘোরা শেষে ভিপি প্রার্থী যখন চলে গেলেন তিনি মিডিয়ার সামনে বললেন যে তিনি আচরণবিধি লঙ্ঘন করেছেন। কিন্তু তার 3 ঘন্টা পর ক্লারিফাই করা হলো বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে যে এটা গঠনতন্ত্রেই আছে যে একজন ভিপি জিএস বা এসজিএস প্রার্থী তিনি রিটার্নিং অফিসারের সাথে ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। তাহলে আপনি কেমন পোলিং অফিসার নিয়োগ দিলেন, কেমন রিটার্নিং অফিসার নিয়োগ দিলেন যে আপনার গঠনতন্ত্র সম্পর্কে ন্যূনতম ধারণা নাই? এটা কি সিস্টেমেটেড না? বিকাল এরপর তো আরো কাহিনী আছে। অমর একুশে হলে হাতে নাতে একজন প্রশাসনিক কর্মকর্তাকে ধরা হলো যিনি অমর একুশে ব্যালট ভরে দিচ্ছিলেন, তাকে ওইখান থেকে প্রত্যাহার করা হলো। তার কিছুক্ষণ পরে এই যে আপনি দেখেছেন আমাদের বাক বিতণ্ড হয়েছিল একজন ম্যাডামের সাথে যিনি অ্যাসিস্ট্যান্ট প্রক্টর হিসেবে আপনার এখানেই তো প্রোগ্রাম করলাম, ওনাকেও কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রত্যাহার করে নিয়েছিল ওইখান থেকে বাক বিতণ্ডার পরে। ঠিক একইভাবে আমরা দেখলাম বিকেল 5টা যখন ভোট গ্রহণ শেষ হলো, ভোট গ্রহণ শেষ হওয়ার পরে কোনো প্রার্থী ভোট গণনা কেন্দ্রে যেতে পারবে না। হঠাৎ করে 5টা 20-এ আমাদের কাছে ছবি আসলো সাদিক ক্যাম্প যে ভিপি হিসেবে জয়ী হয়েছে বলে আমরা ধরেছি তিনি ভোট কেন্দ্রে গণনার সামনে উপস্থিত। আমি তাৎক্ষণিকভাবে ব্যক্তিগতভাবে আমি কিন্তু টিচার্স ক্লাবে গিয়েছিলাম যেখানে উনি গিয়েছিল। তার 10 মিনিট আগে উনি বেরিয়ে যান। আমি ওখানে রিটার্নিং অফিসারকে বললাম যে ম্যাম এটা কি হলো? ম্যাম বলেন বাবা আমি নামাজে ছিলাম, আমি জানতাম না উনি এসেছে। পরবর্তীতে আমি 5 মিনিট পর দেখলাম ম্যাম তাহলে এই ছবিটা কি? আপনি এবং সে হাস্যজ্জ্বলভাবে কথা বলছেন, প্রত্যেক মিডিয়ায় ভাইরাল হয়েছে এটা। ম্যাম বলছে আসলে পরে আমার সাথে দেখা হয়েছে কিন্তু কিভাবে ঢুকলো আমি জানি না। তখন আমি সবাই সামনে স্যাটার করে বলেছিলাম উনি তো জিন না যে আকাশ থেকে পড়েছে, বা উনি তো দেয়াল টপকেও যায় নিশ্চয়ই। গেট, এই গেট হচ্ছে তালাবদ্ধ গেট, সিলগালা করা গেট, এইখান থেকে ঢুকছে মানে আপনারা ঢুকাইছেন। তাহলে কে ঢুকালো? সিসিটিভি ফুটেজও আছে, এটা আপনি এখনই বিশ্লেষণ করেন, কারণ সে তো 10-15 মিনিট ছিল ভোট কেন্দ্রের ভিতর, এটা তো অন্যায়। এইটা দেখা দেখি আমাদের ভিপি প্রার্থীও কিন্তু বিভিন্ন কেন্দ্রে পরিষেবা প্রবেশ করার চেষ্টা করেছে যে একজন পারলে আমরা সবাই করবো, এমনকি গণতন্ত্র ছাত্র সংসদে অনেকের চেষ্টা করেছেন, কাউকে উঠতে দেওয়া হয়নি। এই যে অসম মাঠ ভোটের দিন, এইগুলো তো ইন্ডিকেটরস, আপনি তো চাইলে এগুলোকে অস্বীকার করতে পারবেন না। আমরা বিশ্বাস করি যে হ্যাঁ আমরাই যে জিতবো এটা কোনো কথা না, আমরা বলছি না যে আমরাই জিততাম, তবে ভোটের যে তারতম্য, ভোটের যে পার্থক্য, এমনকি ভোটের যে কাস্টিং রেট, এটাও শিক্ষার্থীদের মনে সংশয় জাগিয়েছে। কারণ একটা জায়গায় 30-32 হাজার ভোট পড়েছে, আপনি বলছেন 32 হাজার মানুষ মানে কি? ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওইটুকু এরিয়ায় কেউ ঢুকতে পারছে না, 32 হাজার মানুষ, তাতে প্লাবিত হওয়ার কথা ছিল। আমরা দেখেছি 12টার পরে হালকা বৃষ্টি হয়েছে, তারপর কোনো লাইন ছিল না, 11:30-12টা পর্যন্ত লাইন ছিল। এটা আপনি মিডিয়াগুলো ফুটেজ যদি বিশ্লেষণ করেন দেখতে পারবেন। জি, আমি একটু আপনাদের সম্পর্ক নিয়ে কথা বলি, মানে হলো আপনাদের সাথে ছাত্র শিবিরের সম্পর্ক। একসময় আপনারা পাশাপাশি আন্দোলন করেছেন, রাজপথে আন্দোলন করেছেন, হাসিনা বিরুদ্ধে আন্দোলন করেছেন, এখন কোন পর্যায়ে আছে আপনাদের সম্পর্ক? আচ্ছা আপনি একটা কথা বলেন তো, যে আপনি বলছেন আমরা একসাথে আন্দোলন করেছি, মানে না আমি বলি আপনি কবে সর্বশেষ দেখেছেন জাতীয় দিবস বাদে ছাত্র শিবির মিছিল বের করেছে? মানে কবে? ছাত্র শিবির জাতীয় দিবস বাদে 26শে মার্চ 16ই ডিসেম্বর বাদে মিছিল বের করেছে? করেন। আমরা তো দিনে 30 দিনে এমনও গেছে যে 26 দিন আমাদের মিছিল মিটিং করতে হচ্ছে, সেটা ছোট পরিসর হোক বড় পরিসর হোক, কিন্তু আমরা কিন্তু কখনো দেখিনি যে জাতীয় দিবস বাদে তো ছাত্র শিবির মিছিল করেছে। এমনকি আপনার মনে আছে 10ই ডিসেম্বর, 28শে অক্টোবর, 28শে অক্টোবরে নয়াপল্টনে যে প্রোগ্রাম হলো আমাদের উপর চার্জ করা, জামাতের প্রোগ্রাম করার কথা ছিল, শাপলা অন্তরে করার কথা ছিল, কিন্তু আমরা দেখলাম তারা তালভানা করলো। প্রোগ্রাম শুরু করার কথা এক সময়, আমাদের উপর যখন হামলা হলো তার 10 মিনিট আগে তারা শুরু করেছে, আমাদের উপর হামলা শেষ হয়েছে, তারপর তারা শেষ করেছে। এমনকি ওই দিন ছাত্র শিবিরের একটা মজার কাহিনী, ছাত্র শিবির আমাদের ভিতরে আশ্রয় নিয়েছে, তারা আমাদের ভিতরে আশ্রয় নিয়েছিল। আমরা নয়াপল্টনে সকাল থেকে হাজির, তারা তারা কিন্তু বাইরে যাচ্ছে না, ওই নয়াপল্টনের ভিতর তো সম্পূর্ণ আমরা দখলে নিয়েছি। ওই সময় আমাদের ভিতর শিবির বলে মাঝে মধ্যে মিছিল করছে বা আমাদের সাথে বসে আছে বিভিন্নভাবে। তো আমরা তো বৃহত্তর অর্থে এই 28শে অক্টোবরের পর থেকে যখন নির্বাচন বয়কটের আন্দোলন হলো, ছাত্র শিবির একটি জায়গায় বাংলাদেশে মিছিল করেছে কেউ দেখাতে পারবে না। এই 28শে অক্টোবর থেকে 10ই ডিসেম্বর বা 5ই জানুয়ারি নির্বাচন কেউ দেখাতে পারবে না, কিন্তু ছাত্রদল তো করেছে। আর হ্যাঁ, তখন ফ্যাসিবাদ বিরোধী শক্তি হিসেবে আমরা সকলে ছিলাম। তারা কার্যক্রম চালিয়ে গেছে বিভিন্ন কৌশলে, কিন্তু তারা ওইভাবে রাস্তায় নামতে পারতো না যেভাবে আপনারা নামতেন। আমরা কি খুব সুখকর পরিবেশে রাস্তায় নামতাম? আমরা নামলে আমাদের উপর গুলি হতো, আমাদের উপর হামলা হতো, আমাদের নেতাকর্মী চোখ খুলে পড়ে যাচ্ছে, নেতাকর্মীরা মার দিতে দিতে নিয়ে যাচ্ছে। তা আমরা তো সেই সকল বিষয়কে, এই কণ্ঠকীর্ণ পথকে আমরা আলিঙ্গন করে রাজপথে ছিলাম। তাহলে সেখানে এমন তো না যে আমাদেরকে পুলিশ ফুল দিত, আমাদের উপর টিয়ার গ্যাস নিক্ষেপ করতো, আমাদের উপর গুলি করতো, রবার বুলেট মারতো, 6টা গুলি মারতো।
তাহলে আমাদের কথা হচ্ছে হ্যাঁ ফ্যাসিবাদ বিরোধী হিসেবে জামাতকে আমরা চিনতাম যে ফ্যাসিবাদ, কিন্তু বিভিন্ন সময় তারা বিভিন্ন সময় নেগোসিয়েশনের চেষ্টা করেছে। বিএনপি কিন্তু কখনো নেগোসিয়েশনের চিন্তা করেনি। আপনি জানেন 14 সালের নির্বাচনে বলেছিল স্বরাষ্ট্র আপনার মন্ত্রণালয় অনেকগুলো মন্ত্রণালয় দেবে, কিন্তু ওই নির্বাচনে কিন্তু বেগম খালেদা জিয়ার ডাকে 156 বা 154টি আসনে আনকন্টেস্টেড ভাবে আওয়ামী লীগ জিতেছিল, অর্থাৎ সেখানে কেউ কোনো প্রার্থী দেয়নি। মানে আক্ষরিক কথা কিন্তু আমাদের বিজয় এটাও। 154টি সিটে আপনি প্রার্থী দেননি বেগম জিয়ার কথা শুনে, তার মানে কি আমরা জয়লাভ করেছি। তো আপনার 14 বলেন 18 বলেন 24 বলেন প্রত্যেক নির্বাচনের আগে কিন্তু তারা একটা ডিলেমা তৈরি করেছে। এমনকি 5ই আগস্টের পরেও আমি 5ই আগস্টের আগে ফ্যাসিবাদ বিরোধী শক্তি হিসেবে তাদেরকে চিনতাম, যদিও তাদের ভূমিকা বিভিন্ন সময় প্রশ্নবিদ্ধ, কিন্তু আমরা ভাবতাম যে না, ছাত্র শিবির নামে সংগঠন হিসেবে আমাদের সাথে আছে, কারণ তারাও এনটি আওয়ামী লীগ। কিন্তু 5ই আগস্টের পরে আমরা দেখলাম যে তারা বিভিন্নভাবে 5ই আগস্টের পরে এসেও তখন তো গণতান্ত্রিক মতামত সবাই প্রকাশ করতে হতেছে, কেউ মাজার ভাঙতেছে, কেউ মসজিদ ভাঙতেছে, কেউ মন্দির ভাঙতেছে, যে যার মতন যা খুশি করতেছে। সেইখানে এসেও শিবির তার পরিচয় দিচ্ছে না। এমনকি আপনার ছাত্র শিবির সেই সময় এসেও বাংলাদেশের যে স্বাধীনতা, সেই স্বাধীনতাকে অস্বীকার করছে। তারা ম্যাগাজিনে 5ই আগস্টের পর তাদের ছাত্র শিবিরের ম্যাগাজিনে লিখছে যে 1971-এর মুক্তিযুদ্ধ ভুল বোঝাবুঝি ছিল। যে আমার এটা পরে তুলে নিয়েছে, এটা আমি বলি না প্রথমে করেছিল কিনা, প্রথমে করেছিল তাদের ম্যাগাজিন, এবং বিভিন্ন সময় তারা বলেছে, তারা বিভিন্ন সময় বলেছে যে ভুল বোঝাবুঝি হয়েছে, বা বিভিন্ন সময় তারা কিন্তু প্রথমে তারা বলেছে 71-কে রিসেট করতে হবে, 71-কে ডিলিট করতে হবে, ডিলিট বাটনে চাপ দিলাম। এইগুলা করে যেটা হয়েছে, এগুলো করে আমি যখন দেখবো যে আমার অস্তিত্বের সাথে, আমার অস্তিত্ব নিয়ে কেউ প্রশ্ন তুলছে, আমার জন্ম নিয়ে প্রশ্ন তুলছে, সেই সময় তো সে আমার বন্ধু হতে পারে না। সেইখান থেকে আমাদের আদর্শিক ডিফারেন্ট হয়েছে, যে না তাদের আদর্শে তারা ভাবছে যা মুক্তিযুদ্ধ, স্বাধীনতা মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা কোনো প্রশ্নবিদ্ধ নয়, কিন্তু আমরা দেখছি না প্রশ্নবিদ্ধ ছিল। এইসব ক্ষেত্রে কিন্তু আমাদের একটা ডিফারেন্সিয়েট হয়েছে। আরও অবাক হলাম এই 2-3 দিন পূর্বে, দিনের পর আমরা দেখেছি ভাইরাস, বিভিন্ন ভাইরাস জেনেটিক্যাল মিউটেশনের মাধ্যমে পরিবর্তিত হয়। যেমন করোনা ভাইরাস, আগে যখন হতো মানুষ বুঝতো যে করোনা হয়েছে, এখন অনেকভাবে করোনা ভাইরাস আমরা জানি না যে আমাদের তো করোনা ভাইরাস হয়েছে, টেরও পাই না। আবার অনেক সময় ফিরে আসে যে টের পাওয়া যায়। এই আপনার ছাত্র শিবির বা জামাত তারা বিভিন্নভাবে লিবারেল হওয়ার চেষ্টা করছে। কালকে একদিন আপনি দেখেছেন ওই যে লোগো উঠাই দিচ্ছে, আল্লাহর নাম তারা উঠাই দিছে। একটি ইসলামে বিশ্বাসী দল হিসেবে তারা সবাইকে পরিচিতি লাভ করছে। আমার কথা, তুমি যে আল্লাহর নাম আপনি দিছিলেনও বা কেন, উঠালেনও বা কেন? কারণ যে আপনারা বলছেন আল্লাহর নাম নিয়ে রাজনীতি, তাহলে আল্লাহর প্রশ্নকে আপোষ করবে কিরকম ইসলামী ছাত্র সংগঠন বা ইসলামী দল যে আল্লাহর নাম নিয়ে আপোষ করবে? কারণ আপনারা প্রশ্ন উঠাচ্ছেন তারা আল্লাহ প্রশ্ন উঠালে তাহলে তারা কিরকম ইসলামী সংগঠন, আমি এটাই জানতে চাই। যে আপনি আল্লাহর নাম রাখলেও প্রবলেম, ইসলাম সেটা উঠাই দিচ্ছেন, তুলে দিলেও প্রবলেম। তাহলে আপনার স্বীকার করতে হবে যে ভাই আগে ইসলামী সংগঠন বলে পরিচয় দিচ্ছে, এখন ইসলাম নেই, জামাত ইসলামী উঠাই দেন। এটা তো মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত আনতেছেন। আমার তো মনে হয় যে আগামী দিনে জামাত ইসলামীর নামে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার জন্য মামলা করা উচিত, তারা যে কাজ করছে। ঠিক একইভাবে আপনি ছাত্র শিবির দেখেন, দিনে দিনে লিবারেল হওয়ার চেষ্টা করছে। ছাত্র শিবির তো একটি আদর্শিক ছাত্র সংগঠন। তাদের যে আদর্শ বলে আমরা জানি সেটা কি, ছাত্র শিবিরে যারা পুরুষেরা রাজনীতি করে তারা ছাত্র শিবির, ছাত্রীরা যারা ছাত্র শিবিরকে পছন্দ করে তারা ছাত্রী সংস্থা। কিন্তু এইবার দেখলাম এই নির্বাচনকে কেন্দ্র করে তারা আগে পদ্মার কথা বলে আলাদা করতে, এখন যারা পদ্মাকে ধারণ করে তাদেরকেও নিয়ে একীভূত হয়েছে। অর্থাৎ এটা তো ভাই আদর্শিক ছাত্র সংগঠন, সেই আদর্শ থেকে তারা বিচ্যুত হয়ে দিনে দিনে লিবারেল হওয়ার চেষ্টা করছে। কিন্তু সেই জেনেটিক্যাল আপনার মিউটেশনের মাধ্যমে কখনো চেষ্টা করছে, কখনো আবার তারা পূর্বের যে ইতিহাস আপনাকে চাচ্ছেন তারা লিবারেল না হোক, এটা তো তাদের সাংগঠনিক ব্যাপার। কিন্তু তাদেরকে আমরা যে আদর্শিক ছাত্র সংগঠন হিসেবে চিনি, সেই আদর্শে তাদের লিবারেল। কিন্তু তাদের এই যাওয়াটা, তাদের এই কৌশলটা বলুন, আপনাদের চোখে যেটা বিতর্কিত, এটা মানুষের চোখে তো এটা গ্রহণ করছে না, মানুষ তো বিভিন্ন প্রতিক্রিয়া দেখাচ্ছে না। আমি বলছি যে ডাকসুতে অসঙ্গতি অভিযোগ রয়েছে, আমি তো এটা বলছি। আর আমি এটাও বললাম শিবিরের পক্ষ থেকে তারা বলা হয়, বলছে আজকেও শুনেছি, যদি এমনই হতো তাহলে শিক্ষার্থী তাদেরকে ভোট দিত না। আমি তো এটা বললাম যে শিক্ষার্থীরা এখানে অনেক কিছু, শিক্ষার্থীরা তাদেরকে ভোট দিয়েছে, কত % ভোট দিয়েছে? শিক্ষার্থীরা তাদেরকে ভোট দিয়েছে 32,000 ভোট পড়েছে বা 30,000 ভোট পড়েছে। সাদিক ক্যাম্প 13,500 বা 12,000 ভোট পাইছে, SM ফরওয়ার্ড 10,000 ভোট পেয়েছে। আপনি যদি ভোটের ক্যালকুলেশন হিসাব করেন তাহলে 29,000 ভিতর বাকি 19,000 শিক্ষার্থী তাদের তো ভোট দেয়নি। তাহলে আপনি কিভাবে ভাবছেন সকল শিক্ষার্থী তাকে পছন্দ করে নিয়েছে? না, ভোটের অধিকাংশ শিক্ষার্থী ভোটের রেশিওতে এরকমই থাকে, ভোটের রেশিওতে তাকে পছন্দ করেছে। কিন্তু আপনি সামগ্রিকভাবে বলতে পারেন না ঢাকা বিশ্ববিদ্যালয় সকলে তাকে পছন্দ করেছে। তার মাথায় রাখতে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাকি 19,000 শিক্ষার্থী আমাকে পছন্দ করেনি। শুধু আমি যে সামগ্রিকভাবে বলবো যে আমাকে সবাই পছন্দ করছে, জিনিসটা ভুল।
জাতীয় নির্বাচনেও তো সেম, আপনার 151টি আসন পেয়েছে বলে কি সারা বাংলাদেশের মানুষ আপনাকে পছন্দ করছে না? না, নির্বাচনের শতভাগ তো আর কেউ পছন্দ করে না, কিন্তু তারা বিজয়ী হয়েছে। হ্যাঁ, বিজয় হয়েছে, সেটা তো আমরা বলছি যে এখানে প্রশ্ন রয়েছে, বরং এই দায় অনেকটা তাদের উপরও যাচ্ছে, কেননা তাদেরকে বিজয় বলে আমরা ধারণা করছি। সুতরাং যখন প্রশ্নবিদ্ধতা হচ্ছে, স্বাভাবিকত তাদের যে সফলতা সেখানেও কিন্তু কলুষিত হচ্ছে। সুতরাং তাদের আল্লাহর নাম মোছার পেছনে আপনি মনে করছেন তারা তাদের আদর্শ থেকে বিচ্যুত, অবশ্যই। যে কারণে আপনারা এই বন্ধুর জায়গাতে আর নাই। না, আমি বলি আমি একটু আপনারা বলি যে ওই যে আমরা তো নামে ইসলাম কামে ইসলাম এরকম না। আমি একজন মুসলমান, সূরা আল মুমতাহানাতে লেখা আছে যে তোমাদের ভিতর যে সকল মুমিন পাপাচারে লিপ্ত হবে, মুমিন হওয়ার কারণে তোমরা তাদেরকে পছন্দ করো, পাপাচারিতার কারণে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করো। এটা সূরা আল হুজুরাতে লেখা আছে। আর মুমতাহানাতে একটা বিষয় লেখা আছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার সঙ্গীরা তারা তাদের যে আশপাশে সম্প্রদায় ছিল তাদেরকে বলেছিল তোমরা যদি আল্লাহর ব্যাপারে আপোষ করো, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো আমরা তোমাদেরকে ভালোবাসি, আল্লাহর ব্যাপারে আপোষ করলে তোমাদের সাথে আমাদের বন্ধুত্ব থাকতে পারে না। তাই অ্যাজ এ মুসলিমও তো আমার মনে হয় তাদের সাথে আর বন্ধুত্ব করা যাচ্ছে না, কারণ তারা সেইখান থেকে সরে গিয়েছে। তারা আল্লাহর ব্যাপারে আপোষ করছে। তারা যে মুসলমান আল্লাহর ব্যাপারে আপোষ করতে পারছে, কিসের মুসলমান? সেটা কিসের ইসলামী ছাত্র সংগঠন, কিসের ইসলামী দল? এই জন্য আমার মনে হয় যে বরং বন্ধুত্ব তো নয়, এখন ওই যে একটা গান আছে না সুবীর নন্দীর, যে বন্ধু হতে চেয়ে শত্রু হলাম, কিছু একটা হয়েছে তাতেই ধন্য। তা আমার মনে হচ্ছে যে শত্রু হিসেবে ধন্য হচ্ছে আমরা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন তাহলে তাদের থেকেও কি বেটার ছাত্রলীগ ছিল? ছাত্রলীগের তুলনা তো কারোর সাথে চলে না যে আকাম কুকাম করছে। আকাম কুকামের তুলনা, ছাত্রলীগ তো একটি গণহত্যাকারী ছাত্র সংগঠন। কম্পারেটিভলি যে অবস্থানে এখন ছাত্রলীগকে নিয়ে গেলেন আপনার, না আমি বলি রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা, শত্রুতা থাকবে, বৈরিভাবাপন্ন সম্পর্ক থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেটার কারণে হ্যাঁ আদর্শিক অমিল থাকতে পারে, কিন্তু আপনি কোনো অন্যায় করবেন, কোনো গণহত্যা ঘটাবেন, ছাত্র শিবির যদি আজকে গণহত্যা ঘটায় তার বিপক্ষে আমি যাবো না? অবশ্যই যাব। কিন্তু ছাত্রলীগ তো গণহত্যা ঘটিয়ে গেছে, তার সাথে আমি ছাত্র শিবিরের তুলনা করতে পারি না। তবে হ্যাঁ, শিবিরের স্ট্রাকচার নিয়ে আমি প্রশ্ন তুলতে পারি যে ভাই আপনার স্ট্রাকচারে আমরা যাদেরকে গণহত্যাকারী বলছি, মনে করেন কম্পারেটিভলি কে ভালো ছিল? অবশ্যই আমি বলি, আমরা তো বললাম বন্ধু প্রতিম ছাত্র সংগঠন, যেহেতু একসময় আমরা ফ্যাসিবাদ বিরোধী রাজপথে ছিলাম, ফ্যাসিবাদ বিরোধী শক্তি হিসেবে একে অপরকে চিনতাম, অবশ্যই তারা ভালো। এবং ছাত্রলীগ তো কারোর সাথে তুলনা চলে না, কারণ তারা যে অন্যায় করেছে এরকম অন্যায় অন্য কোনো ছাত্র সংগঠন বাংলাদেশের ইতিহাসে করেনি। তার মানে তারা একদম তুলনা করার মতো না, তাদের তুলনা। আপনি যদি এখন একটা ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ফ্যাসিবাদের সাথে তুলনা করেন, যেটি বাংলাদেশ জামাত ইসলামের আমির করেছে, তিনি প্রথমেই 5ই আগস্টের পর প্রথম একটি ন্যারেটিভ দরকার করলেন বিএনপি নব্য ফ্যাসিবাদ, বাংলাদেশের নতুন ফ্যাসিবাদ বিএনপি। কত বড় অন্যায় কথা! যাদের বিরুদ্ধে রক্ত দিলাম, যাদের বিরুদ্ধে সংগ্রাম করলাম, আন্দোলন করলো, তাদেরকে বানাচ্ছে ফ্যাসিবাদের নতুন ফ্যাসিবাদ। অর্থাৎ এই যে এই ধরনের ট্যাগ, এই ধরনের বেলেমিং ক্লেমিং থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ঠিক একইভাবে ছাত্র শিবির ক্যাম্পাসে কি বললো যে ছাত্রলীগের বিষয়ে ছাত্র দল আসবে, গণরুম গেস্টরুম করবে, আমরা এগুলোকে খুবই অপছন্দ করি। আমরা তো আপনাদের ভিতর স্ট্রাকচারে ছাত্রলীগ রয়েছে, তবুও বলছি না যে আপনারা ছাত্রলীগের মতন ফিরে আসবেন, বরং আমরা এটা যৌক্তিক সমালোচনা করি। কিন্তু আপনারা তো এই পরিবর্তনের পর অনেকটাই শিবিরকে, জামাতকে একদম পুরোপুরি টার্গেট করে কথা বলছেন, যেটা জামাত এবং শিবিরের পক্ষ থেকে বলা হচ্ছে। আমি আজকে জামাতের সভাপতিকে প্রশ্ন করেছিলাম যে আপনাদের পক্ষ থেকে নতুন করে একটা অভিযোগ আসছে শিবিরের প্রতি। আপনারা বলছেন যে শিবির আসলে, আপনারা কষ্ট করছেন, শিবির ক্রিম খাচ্ছে। ব্যাপারটা এরকম যে রাজপথে ছাত্রলীগ, নিষিদ্ধ ছাত্রলীগ মিছিল করছে, কর্মসূচি দিচ্ছে, আপনারা ঠেকাচ্ছেন, আর এর ফল নিচ্ছে জামাত ইসলাম বা ছাত্র শিবির, তারা কিছুই করছে না। তারা পাল্টা প্রশ্ন দিয়েছে যে কিভাবে ছাত্রদল জানে যে কখন, কিভাবে, কোন জায়গায় ছাত্রলীগ মিছিল নিয়ে নেবে, তার মানে ছাত্রদলের সাথে ছাত্রলীগের একটা কানেকশন। আমি একটা কথা বলি, আপনি গত কয়েকদিন আগে একটা ভিডিও দেখেছেন, মোটরসাইকেলে জুম্মার নামাজ পড়ে একটা ছেলে যাচ্ছে, সিসিটিভি ফুটেজ, 4-5-7 জন ছাত্রলীগের লোকজন মিছিল করতেছে, সেই ছেলে কিন্তু ছাত্রদল করা ছেলে, সে একা যে সেখানে ধাওয়া দিয়েছে। এরা তো রাস্তায় চলতে ফিরতে যায়, আপনারা যখন দেখবেন মিছিল সেখানেই আপনার প্রতিবাদ জানাচ্ছে। ঠিক একইভাবে বিএনপি এবং ছাত্রদল 5ই আগস্টের পর থেকে ছাত্রদল ছাত্রলীগের বিচারের দাবিতে মার্চ ফর আপনার জাস্টিস করেছে। ছাত্র শিবির কি দেখাতে পারবে ছাত্রলীগের বিচার চেয়ে একদিনের জন্য তারা মিছিল করেছে? করেনি। ক্যাম্পাসে তারা 1 ন্যানোসেকেন্ডের জন্য ছাত্রলীগের বিপক্ষে বলেনি। ঠিক একইভাবে জামাত ইসলামী আওয়ামী লীগের বিপক্ষে কথাই বলছে না।
মনে হচ্ছে আওয়ামী লীগের ভোট না নেওয়ার জন্য তারা পাগল হয়ে গেছে। এমনকি একটি ইউনিয়নে দেখলাম জামাতের আমি সে বলছে ছাত্র শিবির সভাপতি যেটা বলেছে, হ্যাঁ যারা আপনাদের সাথে কিভাবে সম্পর্ক, আমাদের সাথে কিভাবে সম্পর্ক থাকবে, আমাদের সাথে তাদের সম্পর্ক শত্রুতার সম্পর্ক, আমাদের সাথে তাদের সম্পর্ক কিভাবে জানেন, কখন তারা মিছিল করবে আমরা কিভাবে জানবো? আমরা যদি এখন রাজপথে দেখি যে কেউ মিছিল করছে, আমাদের ভিতর সেই সাহসিকতা আছে, সেই সততা আছে, আমরা সেখানে প্রতিবাদ করতে পারি। বরং ছাত্র শিবির দীর্ঘদিন ছাত্রলীগের ভিতর ছিল, এই জন্য তাদের সাহস নেই, তারা 10 জন দেখলে ভয় পায়। কিন্তু আপনি দেখেছেন সিসিটিভি ফুটেজ একটা ভাইরাল হয়েছে যে একজন মাত্র ছাত্রদল নেতা সে 10 জনের ছাত্রলীগের মিছিল যাচ্ছে, তাদেরকে আপনার ধাওয়া দিচ্ছে। এগুলো সততা এবং সাহসিকতার ব্যাপার। ছাত্র শিবির সভাপতি তিনি বলেছেন, এই কথাও বলেছেন যে যদি ঠিকই জানে ছাত্রদল যে অমুক সময় অমুক জায়গায় ছাত্রলীগ মিছিল নিয়ে নামবে, তখন ছাত্রদল সভাপতিকে ফোন দিলে, শিবিরের সভাপতিকে ফোন দিলে সে অবশ্যই তার দলবল নিয়ে চলে আসবে। কিন্তু এখানে আমি বললাম তো, এটা তো জানার বিষয় না। ছাত্রলীগের পুনর্বাসন কারা চাচ্ছে বা জাতীয় রাজনীতিতে আওয়ামী লীগের পুনর্বাসন বিভিন্ন পদ্ধতি অবতারণা করে কাজ হচ্ছে, এটা জাতি জানে। এমনকি জামাত ইসলাম অবশ্যই যাচ্ছে, তাদের না বিভিন্ন আমিররা বিভিন্ন এলাকায় ভিডিও ভাইরাল হয়েছে, তারা বক্তব্যে বলছে যে আপনারা যারা সফট আওয়ামী লীগের আছেন, যারা পরিষ্কার আওয়ামী লীগ আছেন, তারা আমাদের দল পতাকা দলে চলে আসেন, আমরা একসাথে নির্বাচন করবো। এমনকি এই যে পিআর পদ্ধতি এনে হতো তারা আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা করছে। আমি বলি না, ভোট পায় জামাত থেকেই তো আসন পাবে। আমি বলি এখানে তো বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের মামলা তুলে নিচ্ছে শিবির, আওয়ামী লীগের মামলার জামিন করাচ্ছে আপনার জামাত ইসলামী, শিবির না জামাত ইসলামী, বিভিন্ন জায়গায়। এমনকি আপনি দেখুন যে বিভিন্ন 5 আগস্টের পর থেকে আমরা সবাই ভারত বিরোধী অবস্থানে কিন্তু খুব শক্ত, এবং বাংলাদেশের মানুষ কিন্তু আপনার এক ধরনের ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ করে। কিন্তু আমরা দেখলাম এই আওয়ামী লীগের এই যে আপনার জামাতের আমির, সে বিভিন্ন সময় বলছে ভারতকে আমরা রাগাতে চাই না, ভারত এখন ভালো করছে, ভারত আমাদের বন্ধু, বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে, অর্থাৎ ভারতের পক্ষে। তা একমাত্র আমরা দেখলাম ভারতীয় আওয়ামী লীগকে ভালোভাবে নিয়েছে, বরং জুলাই আগস্ট গণঅভ্যুত্থানকে ভালোভাবে নেয়নি। সেখানে জামাতের আমির যদি বিভিন্ন সময় ভারতপন্থী, ভারত প্রেমিকতার বক্তব্য দেয়, সেটা তো জাতির মনে সংশয় দরকার। জি হ্যাঁ, আমি একটু অন্য প্রসঙ্গে আসি যে সাকিব আল হাসান একটা মন্তব্য করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, সে শুভেচ্ছা জানিয়েছে তার জন্মদিনে। এটাকে বিভিন্ন রকম প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন ছাত্র সংগঠন। আপনি এটা কিভাবে দেখেন? আপনারা তো সরাসরি, আমি নিজেও বলেছি যে সাকিব আল হাসান আপনি ভিকটিম সেজেন না। আপনি সেই সময় আওয়ামী লীগকে সহযোগিতা করেছেন যখন তারা স্বৈরাচার থেকে ফ্যাসিবাদে অলরেডি রূপান্তরিত হয়েছে। ফ্যাসিবাদের সহযোগী হিসেবে এই জাতি যুগের পর যুগ আপনারা একটি কলঙ্কিত অধ্যায় হিসেবে মনে রাখবে। আপনি এখন যতই ভিকটিম সাজেন যে অমুক আমাকে বাদ দিয়েছে, অমুক আমি করেছি, আপনি তো ফ্যাসিবাদের ক্রিম খেয়েছেন। ফ্যাসিবাদের পক্ষে আপনি নির্বাচনে অংশ নিয়েছেন, একটি প্রশ্নবিদ্ধ নির্বাচনে, আপনি সেই নির্বাচনকে লেজিটিমেসি দিয়েছেন। তাহলে আপনি কিভাবে এখন করেন যে আপনাকে জোরপূর্বক বাদ দেওয়া হয়েছে? বরং এটি আপনার কর্মফল। সুতরাং আমরা সেই কর্মফল হিসেবে দেখি, এবং দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য। আপনি যত ভালো খেলোয়াড়ই হন না কেন, দেশপ্রেমিকতার প্রশ্নে আপনি যদি আপোষ করেন, দেশদ্রোহী কাজ করেন, আপনি দেশের মানুষের জন আকাঙ্ক্ষার বিপরীতে কাজ করেন, অবশ্যই প্রচলিত আইনে বিচার হওয়া উচিত। এবং আমি বিশ্বাস করি সাকিব আল হাসানের বিচার বাংলাদেশের মাটিতে হবে প্রচলিত আইনে, বিচারিক ব্যবস্থার মাধ্যমে। তার কি ফিরে আসার এই মুহূর্তে কোনো সুযোগ দেখছেন না? আমি কি এখন তার যদি সৎসাহস থাকে সে ফিরে আসলে বাংলাদেশের প্রচলিত আইনে বিচারিক ব্যবস্থায় তার নিষ্পত্তি হবে। জি, মোটামুটি আমার সকল ধরনের আলোচনা আপনার সাথে করা হয়ে গেছে। জনাব হামিম, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আজকে এই পর্যন্ত রাখতে যাচ্ছি। হামিমের সাথে আলোচনা চলতেই থাকবে বিভিন্ন ইস্যুতেই। আশা করি হামিম আমাদের সাথে আপনাদের জন্য বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে আসবেন, আমাদের সাথে বসবেন, কথা বলবেন। আজকে এখানে রাখছি। প্রিয় দর্শক, ফেস দেবে বলে সাথে থাকুন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।